তুমি এই ঘরেই বসবাস করতে, তাই তো? দাদুকে নিয়ে এখন এই ঘরের দিকে তাকালে সেই পুরনো স্মৃতি মনে পড়ে না? তো পড়ে না, একটু মন কষাকষি হইলো, ঝগড়া হইলো, ওইরকম বেসুট বেসুট বললে তখন তো কষ্ট লাগে না। হাটকুড়ো মানুষ, ওদের মুখ দেখতে নেই, এইসব বলে। ওই তুমি সুখী থাকো দাদা, সুখী থাকো, তোমার ঠাকুর বড় করুক, ভালো করুক। এই যে আশীর্বাদটা নেই, এটাই আমার কাছে অনেক। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সীমান্তবর্তী গ্রামে এবং ওই গ্রামের এক বৃদ্ধার সাথে পরিচয় করাবো। ওনার বয়স 70 বছরের ঊর্ধ্বে, কিন্তু ওনার কোনো সন্তান নেই এবং সন্তানহীন বৃদ্ধার যে জীবন সংগ্রাম, যে দুঃখ, যে যন্ত্রণা, যে ব্যথা নিয়ে আজও বসবাস করছে এই সীমান্তবর্তী গ্রামে, সেই সব বিষয় তুলে ধরবো এবং ওনার জীবন সংগ্রাম, ওনার দুঃখ এবং উনি কিভাবে দাদুর সাথে যে জীবনযাপন করেছে, ওনার সুখ দুঃখ সব কিছু এই ভিডিওতে থাকছে। তাছাড়াও অনেক তথ্য এই ভিডিওতে থাকছে, তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে বাগানগ্রাম বাজারে এসে উপস্থিত হলাম। এই যে অটো স্ট্যান্ড, নিকটবর্তী শহর বনগাঁ থেকে এই অটো করেই কিন্তু আসলাম। এবার কিন্তু এখান থেকে আমি যে ডেস্টিনেশনে যাব, এখান থেকে হেঁটে হেঁটে এখন সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো যেখানে যাচ্ছি আপনারা ইন্ট্রোতে হয়তো অনেকে বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি। এই বাগানগ্রাম বাজার থেকে কিন্তু আগে দুটো ভিডিও আমার করা আছে। এই যে বাগানগ্রাম বাজারে যে চায়ের দোকান আছে, এই চায়ের দোকান থেকে চা খেয়ে কিন্তু আমার যাত্রা শুরু করব। এদিকে হচ্ছে বাংলানি চলে গেল। এই যে বাগানগ্রাম বাজার, এটা কিন্তু সীমান্তবর্তী একটা গ্রাম। এই বাগানগা থেকে নিকটবর্তী শহর বনগাঁ, বনগাঁর যোগাযোগ স্থাপন করেন কিন্তু এই অটো। তো এখানকার মানুষদের এই অটো আর এই টোটো আর অটোর উপর নির্ভরশীল। তো যাই হোক, সামনে এগিয়ে যাব এবং এখান থেকে একটা চা খেয়ে নেব। তো চলুন আগে চায়ের দোকানে যাই। এই যে চায়ের দোকান, এই চায়ের দোকান থেকে কিন্তু এক কাপ চা খাবো। চা খেয়ে তারপর কিন্তু আমার গন্তব্য যেখানে, সেখানে আমি যাব। তো যাই হোক, কাকা ভালো আছেন তো? হ্যাঁ, ও ভালো ভালো। আর চা তৈরি হচ্ছে? হ্যাঁ, তাই এটা কি লিকার? এখানে কি কি চা তৈরি হয়? এই লাল চা, লিকার চা, দুধ চা। আর লিকার চা কত করে? লিকার চা 4 টাকা করে না? লিকার চা 4 টাকা আর দুধ চা 5 টাকা। দেখুন বন্ধু, অনেক জায়গায় চা খাই, তো দুধ চা খেতে গেলে 10 টাকা মিনিমাম লাগে, কিন্তু এই বাগানগ্রাম বাজারে এই যে চায়ের দোকানে আছি, এই চায়ের দোকানে কিন্তু 4 টাকায় কিন্তু চা পাওয়া যাচ্ছে এখনো। আর দুধ চা খেতে গেলে সেটা 5 টাকা। খাঁটি গরুর দুধের কিন্তু চা এখানে পাওয়া যায়। কাকা, আমাকে একটা চা দেবেন? হ্যাঁ। ওকে, চায়ে কেমন ইনকাম হয় দিনে? এখানে চায়ের তেমন ইনকাম নেই, প্রচুর দোকান। এই দোকানের মনে মাথায় 8টা চায়ের দোকান। এইটুখানি জায়গায় 8টা চায়ের দোকান, তাই তো? এখানে কম্পিটিশন মার্কেটের মতন। আচ্ছা আচ্ছা। ওই সবাই তো সমান হয় না, কম তবুও বেশি সবারই হয়। দিনে কত কাপ বিক্রি হয়? ওই 150। 150 কাপ। তো 150 কাপ চা বিক্রি করে আপনার সংসার কিভাবে চলে? এই করে কি আর সংসার চলে? এই কোনো রকম চলে। আর ওদিকে টোটো গাড়ি চালায়। মানে এইদিকে টোটো আর এই চা বেচে মোটামুটি চলে যায় আপনার। তাই অবশিষ্ট কিছু থাকে যে আপৎকালীন কোনো? অবশিষ্ট আমাদের আর কি থাকবে, এই দিন আনা দিন খাওয়া। তারপরে কোনো একটা রোগ ব্যাধি কোনো কিছু হলে তখন ওই ধার দিনা করে এখান থেকে সেখান থেকে কিছু চালাতে হয়, আবার আশাতে কেটে শোধ করতে হয়, এইভাবেই চলে। তা দেখুন বন্ধুরা, সীমান্তবর্তী গ্রাম বাগানগ্রাম, বাগানগ্রামে যে চায়ের দোকানে যে চায়ের কাকুর সাথে কথা বলছি, এইটুকু বাজারে কিন্তু অনেকগুলো চায়ের দোকান, কম্পিটিশনের মার্কেট। তার মধ্যে কিন্তু ব্যবসা করে সংসার বা রোজগার করতে হয়, আর সংসার চালাতে হয়। তো খুব কঠিন পরিস্থিতির মধ্যেই কিন্তু দিন যাপন করেন এখানকার মানুষরা। এখানে হাট হয় কি বার? এখানে হাট রবিবার একটা হয়, সবজি হাট। আচ্ছা। আর বুধবারে হয় সবজি হাট। আর শুক্রবারে আছে কাপড় হাট। আচ্ছা আচ্ছা, মানে টোটাল 3টে হাট হয়। হ্যাঁ। হাটের দিন কি একটু সেল বেশি হয়? হাটের দিন সেল একটু হয় সন্ধ্যেবেলার দিকে, সকালের দিকে তেমন, সন্ধ্যেবেলার দিকে একটু হয়। মানে লোকজন তখন চলাফেরা করে বেশি। আর এই জায়গার হাটে তো যে সবজি পাওয়া যায়, সেটা তো টাটকা সবজি। হ্যাঁ, একদম টাটকা, একদম ক্ষেতের থেকে তুলে নিয়ে এসে। আর এখানকার মানুষের বেশিরভাগ তো চাষবাসের উপর নির্ভর। হ্যাঁ, চাষবাস। এখানে তো কলকারখানা তেমন কিছুই নেই। হ্যাঁ। এই চাষবাসের পরে সবাই নির্ভরশীল হয়ে মানে থাকে। মেন কথা, যে সবজিগুলো পাওয়া যায় হাটে বিক্রি হয়, সেগুলো সম্পূর্ণ জমির টাটকা। হ্যাঁ, সব ক্ষেত থেকে তুলে নিয়ে এসে সকালে তোলে, বিকালবেলা নিয়ে এসে বসে। আচ্ছা আচ্ছা। যাই হোক বন্ধুরা, এই কাকার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আর এখান থেকে চাটা খেয়ে আমি আমার গন্তব্যস্থলে রওনা দেবো। বন্ধুরা, চা পেয়ে গেলাম। এই হচ্ছে লিকার চা এখানকার, খুব সুন্দর বানিয়েছে কাকা।
এই চা খেয়ে কিন্তু আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে যাব। তো চাটা খেয়ে নিই, বাকি কথা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সুন্দর চা। এই দোকান থেকে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এবার আমার গন্তব্যস্থলে আমি রওনা দিয়ে দেবো। তো এখান থেকে আপনাদের দেখিয়েছিলাম যে এই যে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, আমার বাঁদিকে যেতে হবে। বাঁদিকে গেলে সেই গ্রামটা দেখতে পারবো। এই হচ্ছে বাগানগ্রাম বাজার। এই সোজা যেতে হবে আমার, এই সোজা আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। বাগানগ্রাম বাজারের মধ্য দিয়ে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন, যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে বাগানগ্রাম বাজার, সীমান্তবর্তী গ্রামের একটা অন্যতম বাজার। এই রাস্তাটা হচ্ছে বাংলানি যেতে হয়। আজকে আমি যে বৃদ্ধার বাড়িতে যাব সেটা এই রাস্তা দিয়ে যেতে হয়। আগেরবার যখন এসেছিলাম একটা বৃদ্ধা ঠাকুমার ভিডিও করতে, তখন কিন্তু এই দোকান থেকে চা খেয়েছিলাম। এই সেই বাবুদার দোকান, এই দোকান থেকে চা খেয়ে গেছিলাম। কিন্তু আজকে যে দোকান থেকে চা খেয়েছি সেটা ওই মোড়ের মাথায় অটো স্ট্যান্ডের ওখান থেকে। তো এই চায়ের দোকানটাও কিন্তু খুব ভালো। এই দোকান থেকে চা খেয়ে তারপরে গেছিলাম। খুব সুন্দর চা বানায়। এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা কৃষিকাজ আর এই ব্যবসার উপর নির্ভরশীল। বন্ধুরা, এইবার কিন্তু এই যে চারমাথা মোড়, এই চারমাথা মোড়ের থেকে আমি কিন্তু ডান দিকে চলে যাব। এটা হচ্ছে বাগানগ্রাম বাজারের যে মেন যে বাজারটা, সেটা এখানে হাটও হয় সপ্তাহে দুটো, আর কাপড়ের হাট হয় একটা। আর এই দিক দিয়ে আমি যাব আজকে সেই বৃদ্ধার বাড়িতে। তো চলুন, একেবারে গ্রাম্য পরিবেশ। আর এখানে কিন্তু একটা জলের কল আছে, যেটা সজলধারা জলের কল। তো এই হচ্ছে বাগানগ্রামের বৈশিষ্ট্য, গ্রামীণ বৈশিষ্ট্য। তো দেখুন, এই পুকুরে কিন্তু মাছ চাষ হয়। রাস্তার জন্য দেখো পুকুরটা অনেকটা ভেঙে গেছে। এটা হচ্ছে গ্রাম্য পরিবেশ। আর আমি যে বৃদ্ধার বাড়িতে যাব, তো সেই বৃদ্ধার বাড়ি এখনও অনেকটা হাঁটতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার। টোটো করে যেতে পারতাম, কিন্তু হেঁটে হেঁটেই আপনাদের এই প্রাকৃতিক পরিবেশ দেখাতে দেখাতে যাবো। তো দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি এই রাজমিস্ত্রি কাজ করি। ও আচ্ছা। তো এখানকার বেশিরভাগ মানুষের পেশা কি, মানে কি কাজের সঙ্গে যুক্ত? বিভিন্ন রকম গ্রাম, তো বিভিন্ন আচ্ছা, রকম হ্যাঁ। কাজে। দেখলাম তো এই গ্রামটা খুব সুন্দর। মানে এই গ্রামটার সম্পর্কে যদি আপনি কিছু জানেন একটু বলেন। জানি বলতে এখানে সবাই অনেক রকম পেশায় বিভক্ত আছে। আমি আচ্ছা, যেরকম রাজমিস্ত্রির কাজ করি, এখানে কৃষিকাজই বেশি চলে। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি তো ব্লগ বানাই গ্রাম্য পরিবেশ নিয়ে। তো একটা বৃদ্ধার বাড়িতে যাচ্ছি, ওনার বয়স 70 বছরের উপর। ওই বাড়িতে যাব, এবার ওই বৃদ্ধা মহিলার সাথে একটু কথা বলবো এবং ওনার জীবন সংগ্রামটা তুলে ধরবো। তা আস্তে আস্তে ঠিক আছে, যাচ্ছি। চলে যান তো সামনে। আচ্ছা, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ভালো আছেন। যান। বাগানগ্রাম যে অটো স্ট্যান্ড থেকে নেমে হেঁটে হেঁটে এতটা দূর চলে আসলাম। যে পিচের রাস্তা, এই রাস্তা বরাবর চলে এসেছি। আর এই দিক থেকেও কিন্তু আসা যায়। তো বনগাঁ থেকে আসার সময় যে চিড়ের মিল বলে একটা জায়গা আছে, সেই জায়গায় নামতে হয়। তারপর ওখান দিয়ে হেঁটে হেঁটে আসতে গেলে অনেকটা পথ হাঁটতে হয়, অনেকটা দূর হয়ে যায়। তো ওই জন্য বাগানগ্রাম যে অটো স্ট্যান্ড, ওখানে নামাই বেটার। তো এবার আমার এখান থেকে এই যে রাস্তা দেখুন, জল জমে গেছে, এই রাস্তা বরাবর আমার সামনের দিকে হেঁটে যেতে হবে। তারপর কিন্তু ওই ঠাকুমা বা বৃদ্ধা ঠাকুমার বাড়ি পৌঁছাতে পারবো। তবে দেখুন, এখানে যারা বসবাস করে, এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু ব্যবহার করে। তো এই রাস্তায় কাদা হয়, কিছু করার নেই। এই রাস্তাটা কাঁচা রাস্তা, এখনও পিচ পড়েনি। এই জন্য এখানকার মানুষরা কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং তাদের কষ্ট হয়। কারণ শহর অঞ্চল বা এখনকার গ্রাম অঞ্চলেও সব জায়গায় কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে, কাঁচা রাস্তা নেই বললেই চলে। কিন্তু এই যে রাস্তা, এই রোডটা কিন্তু এখনও কাঁচা অবস্থায় থেকে গেছে। ইট পড়েছে অবশ্য, কিন্তু কাদার সময়, বর্ষার সময় অসম্ভব কাদা হয়। সামনের দিকে আস্তে আস্তে আমার যেতে হবে, কিছু করার নেই। এই পথ দিয়ে আরও অনেকটা দূরেই এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু দোকান আছে একটা। এই অঞ্চলে যারা বসবাস করে, মানে এই এলাকায় কিন্তু এই দোকানটা ব্যবহার করে। আর এখানে একটা জিনিস দেখুন, বেশিরভাগ বাড়িতে কিন্তু ছোট হোক বড় হোক গুলা রয়েছে। আর সামনের যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতে কিন্তু একটা গুলা রয়েছে, খুব সুন্দর লাগছে। গ্রাম অঞ্চলের কিন্তু একটা বৈশিষ্ট্য গুলা থাকা। তো সব বাড়িতে থাকে না, কারণ যে বাড়ি চাষি বাড়ি সে বাড়িতে থাকে। এই বাড়িটা চাষি বাড়ি, বাড়িতে গুলা রয়েছে। দেখুন কত সুন্দর, বাড়িটাও কি সুন্দর লাগছে বলুন, অসম্ভব সুন্দর। আর এই যে তিল কাটা রয়েছে, আর এটা হচ্ছে পাটকাঠির গাদা। এই পাটকাঠি দিয়ে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই তিল কাটা আছে, জমি থেকে কেটে সবে উঠানে রাখা আছে। তারপর এই তিল থেকে দানা বের হবে, পরে অনেক প্রসেস আছে, পদ্ধতি আছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এই যে রাস্তা, এই রাস্তা বরাবর হেঁটে আসলাম। এটা কিন্তু ইটের রাস্তা, এখনও পিচ বা ঢালাই পড়েনি। গ্রাম অঞ্চলে একটা জিনিস দেখা যায়, যে রাস্তায় কিন্তু এখনও পিচ পড়েনি সেই রাস্তা কিন্তু একটু বৃষ্টি হলে কাদায় পরিপূর্ণ হয়ে যায়। তো দেখুন এই যে রাস্তার অবস্থা, এই রাস্তার অবস্থা কত খারাপ। এই দিক দিয়ে যাওয়া যাবে না। তো আমার এই পাশের যে ড্রেন রয়েছে, এই ড্রেনের যে উপর দিয়ে আস্তে আস্তে সামনের দিকে যাব। তবে আমার খুব খেয়াল রাখতে হবে, আপনারা জানেন আমার এক পা নিয়ে চলতে হয়।
প্রতিবন্ধী মানুষ, আমাকে খুব সাবধানে পার হতে হবে। আর এই আম গাছের নিচে দিয়ে বেরিয়ে যাবো, মনে হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছি। আমার খুব সাবধানতা নিয়ে এগিয়ে যেতে হবে। তো দেখুন রাস্তাটার অবস্থাও কিন্তু খুব খারাপ। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। কারণ ড্রেনের উপরে নজর রেখে যেতে হবে, না হলে স্লিপ হলে কিন্তু পড়ে যাব। আর ড্রেনের উপরে পড়লে হাত পা ভাঙার ভয় আছে। তো যাই হোক সাবধানে পৌঁছে গেলাম। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব। তোমার নাম কি? অন্তরা। অন্তরা কি? অন্তরা দাস। অন্তরা দাস? হ্যাঁ। ও, তুমি কি করছো এখন? খেলা করতে। খেলা করছো? কি বানাচ্ছো ওটা? পুতুল। পুতুল? যা পড়ে গেল। তোমার নাম কি? রিক। জোরে বলো। রিক। রিক কি? রিক বিশ্বাস। রিক বিশ্বাস। তুমি কি বানাচ্ছো এটা? পুতুল। পুতুল? পড়াশোনা করেছো সকালে? পড়েছো? আচ্ছা, সকালে কি খেয়েছো? কিছু খাওনি? খাওনি যখন, তাহলে লজেন দাঁড়াও, লজেন নিয়ে আসি তোমাদের জন্য। এখানে একটা দোকান আছে, এই দোকান থেকে লজেন নিয়ে নিলাম আর বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। তো এই যে বাচ্চারা রয়েছে ওদের জন্য। আর তুমি একটা লজেন নাও, তাহলে বিস্কুট প্যাকেট নাও। খুদে রয়েছে একেবারে এই মন্দিরের সামনে, ওদের জন্য একটু ব্যবস্থা করে দিই। এই নাও, তুমি এটা নাও। কেমন লাগছে? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এই যে বাচ্চারা সকালে উঠে কিন্তু খেলা শুরু করেছে। তা পড়াশোনা করেছো? হ্যাঁ। পড়াশোনা করেছো? হ্যাঁ। কি পড়েছো বলো তো? পড়িনি এখন। এখনো পড়োনি? আচ্ছা, তুমি কিন্তু ওটা হাত ধুয়ে খাবে। সীমান্তবর্তী গ্রাম বাগান গ্রাম, বাগান গ্রামের এটা মধ্যপাড়া। এই যে দোকান, এখানে কিন্তু এটা গ্রামের ভিতরে দোকান। এই দোকান কিন্তু বড় না। তো দুইজন খুদে শিশু ওরা বসে আছে, ওদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিছু কিনে নিলাম এই দোকান থেকে। তো যাই হোক, এ নাও তোমার বিস্কুট নাও আর তোমার লজেন। তা বলো কেমন লাগছে? ভালো লাগে, ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, আর এগুলো বানাচ্ছো তোমরা? আচ্ছা, বাড়ি যাও। বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে, বাড়ি যাও, বাড়ি গিয়ে হাত ধুয়ে খাবে কিন্তু। হ্যাঁ, বাড়ি আর সবাইকে একটু টাটা দিয়ে দাও, সবাইকে একটু টাটা দিয়ে দাও এর ভিতরে। আমি পারবো না। পারবা না? আচ্ছা, ভালো থাকবা। হ্যাঁ, পড়াশোনা করবা। বাচ্চারা যাই হোক খুশি হয়েছে, খুশি হলেই ভালো লাগে, কারণ বাচ্চারা ফুলের মতো, ওদের খুশিটাই আমাদের সব কিছু। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। এই রাস্তা বরাবর হেঁটে আসলাম, ওই যে যে বাচ্চা দুটো চলে যাচ্ছে ওই রাস্তা বরাবর হেঁটে আসলাম। হেঁটে এসে এই যে মন্দিরটা, এই মন্দিরে এখান থেকে আস্তে আস্তে ভিতরের দিকে যেতে হবে এই ঢালাই রাস্তা বরাবর। এইটা এই পাশে কিন্তু এটা ইটের রাস্তা, কাদা রাস্তা। আর তারপর কিন্তু এই যে গ্রামের ভিতর ঢালাই রাস্তা ঢুকে গেল। আর এই যে মন্দিরটা দেখছেন, এই যে মায়ের মন্দির। তো দেখাই একটু আপনাদের মাকে, এখন কত সুন্দর। জয় মা। তো সামনে কিন্তু বাবা ভোলেনাথ আছে। তো এই মন্দিরটা কিন্তু পুনর্নির্মাণ হচ্ছে, বা মন্দিরটা কিন্তু আবার নতুন করে তৈরি হচ্ছে, যেটা কংক্রিটের। এখানকার যারা স্থানীয়রা আছে বা এখানকার যারা ক্লাব সদস্য আছে, তারা এই মন্দিরটা আবার নতুন করে তৈরি করছে। তো আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন এই যে পিলার পড়ে গেছে। আর আমি যে বাড়িতে যাব, কিন্তু দেখুন ওই যে সামনে সেই বাড়িটা, এই রাস্তা বেয়ে একটু সামনে যাব, সেই বাড়িতে গেলে সেই ঠাকুমার দেখা পাবো। মন্দিরটা দেখালাম, এই মায়ের মন্দির থেকে কিছুটা হেঁটে এসে এই হচ্ছে ঠাকুমার বাড়ি। তো আজকে এই ঠাকুমার বাড়িতে যাব। দেখুন ঠাকুমার বাড়িটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটা গুলাও রয়েছে এখানে। এই গুলা কিন্তু এখন দেখা যায় না বললেই চলে, আমাদের গ্রামগঞ্জে যদিও একটু দেখা যায়। এবং গুলার পাশে কিন্তু একটা তুলসী মন্দির রয়েছে, খুব সুন্দর। তো খুব সুন্দর লাগছে। আর কত বড় বড় আম হয়েছে, মানে এক একটা আমের ওয়েট প্রায় 400-500 হবে। ঠাকুমার বাড়ি কিন্তু সীমান্তবর্তী গ্রামে। আর আপনাদের যে মন্দিরটা দেখালাম, এখানে কিন্তু এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। এখানে জাঁকজমক করে পুজোও হয়। মন্দির থেকে কিছুটা ঢালাই রাস্তা বেয়ে আসলে সেই ঠাকুমার বাড়ি পাবো। আর ঠাকুমার পেয়েও গেছি, আমার পরম সৌভাগ্য যে এই ঠাকুমার দর্শন পেয়েছি বা দেখা পেয়েছি। তো এই হচ্ছে ঠাকুমার বাড়ি। তো দেখুন এই বাড়িতেই আগে থাকতে, তাই তো ঠাকুমা? ভালো আছেন তো? হ্যাঁ ভালো, তোমরা ভালো? হ্যাঁ ভালো আছি। তা আপনার বয়স কত এখন? 70-এর কাছে পেরিয়ে গেছে। তা দাদু কতদিন হয়েছে চলে গেছে ছেড়ে?
ও কতদিন দীপার বয়স কতদিন? তা 15-16 বছর হয়ে গেছে তোমার ছেলে চলে গেছে, তারপরে তুমি বাস করছো। তুমি করেই বললাম, হ্যাঁ ঠাকুমা তো, ঠাকুমাদের সাথে তুমি করেই বলা যায়। হ্যাঁ হ্যাঁ এখানে এসে শুনলাম যে তোমার কোনো ছেলে মেয়ে নেই, তা এখানে তো একটা মানে কষ্টের বিষয় যে ছেলে বা মেয়ে জন্ম না হওয়া একটা দুঃখের বিষয়, কারণ আমি সেটা অনুভব করি। তা দাদুর সাথে তোমার মানে কিভাবে কেটেছে একটু যদি বলো, সেই সময় তোমাদের যে জীবন, সেই জীবন সংগ্রামটা একটু যদি তুলে ধরো। ওই মহাশে বাস করতাম। একসাথে থাকতে দাদুকে কতটা ভালোবাসতে তোমাকে? ওই ভালোবাসতো, সংসারে যেরকম ভাসেন। হ্যাঁ, তোমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? ও 10-12 বছর বয়স তখন আমার বিয়ে হয়েছে। 10-12 বছর বয়সে বিয়ে হয়েছে, তাই তো? তারপর থেকে দাদুর সাথে সংসার। হ্যাঁ সংসার তো এই যে ভিটে, এই ভিটে কত বছর বয়সে এসছো? ওই তো 10-12 বছর বয়স তখন আইছি। ও মানে বিয়ে হয়ে এই ভিটেই এসছো, তাই তো? আচ্ছা, ও তার মানে মিনিমাম কত বছর বাস করছে এই ভিটে? 50-60 বছর হবে। 50-60 বছর, তাই তো? হ্যাঁ, দাদুর সাথে বিয়ে হয়েছে তোমার 12 বছর বয়সে, তার মানে আর 50-60 বছর এখানে বসবাস করছো, সন্তান হয়নি। তা এটা একটু কষ্ট লাগে না বা এরকম কিছু? তা কষ্ট লাগেনি? আমি একটু যেরকম খোঁড়া মানুষ, আমার এক পা খোঁড়া, যখন হেঁটে যায় রাস্তা দিয়ে অনেকে বলে খোঁড়া, হ্যাঁ অনেক রকম কথা বলে, এগুলো শুনতে হয়। এটা শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি, আমার এখন কিছু মনে হয় না, আগে কষ্ট লাগতো। আমাদেরও ছেলেপিলে হয় না, হ্যাঁ হয়নি। পদ্মের হাতে যা গিয়েছি সবাই পাড়ার লোকও বলেছে যে বাচ্চা কাচ্চা হয়নি। ওদের ও ও হাটকুড়ো মানুষ, ওদের দেখলে মুখ দেখলে এরকমও বলে, হ্যাঁ হ্যাঁ হাটকুড়োও বলে। হ্যাঁ কত বলেছে। এখন তো ভালো আছো? এখন ভালো আছে একটু। আচ্ছা, এখন যে যাদের নিয়ে থাকো তোমার কি হয়? ওরা আমার ভাসুরের ছেলে। আচ্ছা, তোমার ভাসুরি ভাইপোই বলে, তাই হ্যাঁ তো? হ্যাঁ ভাইপো, ও তোমার দাদুর ভাইপো। আচ্ছা আচ্ছা, তোমার তো মোটামুটি খুব মানে তোমাকে খুব খুব ভালোবাসে। হ্যাঁ মানে ছেলের যে তোমার ছেলে মেয়ে নেই যে কষ্টটা, সেই কষ্টটা তোমার এখন আর পেতে হয় না। তোমাদের সেই এত ভালোবাসে, সেই অভাবটা পূরণ হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ আগে কি এই ঘরে বাস করতে? হ্যাঁ 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 এই ঘরেই বাস করি। মানে দাদুর সাথে জীবনটা কেটেছে এই ঘরে, তাই তো? এইসব ঘরে, হ্যাঁ, মানে তোমার এই যে ঘরে, এই ঘরে অনেক স্মৃতি লুকোয় রয়েছে। হ্যাঁ 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 আচ্ছা, যখন দাদুর কথা মনে পড়ে তখন কি করো? কি করবো, তখন কিছু করারও নেই, তাই তো? করার নেই, মরে গিয়েছে, আর করার আছে কিছু? যখন তুমি আর দাদু ছিলে তখন কি তোমরা দুইজনই থাকতে না এই সবাই একসাথে মিলেমিশে না, থাকতে? আমরা দুজনেই থাকতাম। তখন দুজনাই থাকতে, তাই তো? তারপরে এদের নিয়ে আসলাম। ও আচ্ছা, যখন দাদু চলে গেল, চলে যাওয়ার পরে তারপর না, তোমার দাদু থাকতে থাকতে এদের নিয়ে গেছে। ও এদের নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ তবুও তুমি আর দাদু একসাথেই থাকতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সন্ধ্যা মণ্ডল। সন্ধ্যা মণ্ডল, তাই তো? দাদু ভালোবেসে কি সন্ধ্যায় ডাকতো না? না, ওই আগেকার যুগে মানুষ নাম ধরে ডাকতো না। এটা কি বলে ডাকতো একটু শুনি। এই তুমি আমি করে ডাকতো। ও আচ্ছা, তার মানে তোমাদের দুজনের মধ্যে মিল ছিল খুব, তাই তো? খুব ভালোবাসা ছিল। হ্যাঁ তো ধরো ছেলে মেয়ে হচ্ছে না, এখন আর একজনেরকে বিয়ে করে নেয় বা অন্য জায়গায় চলে যায়, কিন্তু তোমাদের মধ্যে সেটা ছিল না, ভালোবাসাটা ছিল। হয়নি তাই? উনিও করেনি আর আম্মু কোন জায়গায় যায়নি। হ্যাঁ, মানে ভালোবাসাটা এরকম ছিল যে দুজনে একসাথেই থাকবো, আর যাই হোক, তাই তো? দেখো বন্ধুরা, আগের যুগের মানুষের যে ভালোবাসা, যে টান, স্বামীর প্রতি যে শ্রদ্ধা, এই ঠাকুমাকে দেখলেই কিন্তু বোঝা যায়। কারণ এই ঠাকুমা কিন্তু দাদুকে ছেড়ে কখনোই যায়নি, আর দাদুও কিন্তু ঠাকুমাকে ছেড়ে কখনোই যায়নি। একই রকম ভালোবাসা কিন্তু থেকে গেছে। যখন দাদু চলে গেছিলো তখন তো খুব কষ্ট হয়েছিল। হ্যাঁ কষ্ট হয়নি যে চলে গেল। এখন তো ওদের নিয়ে থাকতাম। হ্যাঁ, ওরা আসলে ওই খোকা ছেলে বেলে হইলো। দাদুর সাথে কখনো ঝগড়া বা মন কষাকষি এরকম হতো? তাই সে একটু না হয়ে পারে। হয়, তাই? মানে ওরকম একটা ঘটনা বলো যদি, কিরকম মানে কখনো একটু হয়তো ঝগড়া বকাবকি হইতো, হ্যাঁ, আবার মিশে যেতাম। আচ্ছা, তোমাদের দুইজন। তো বন্ধুরা, এখনো কিন্তু ঠাকুমার সাথে গল্প করছি, আর ঠাকুমার যে পুরোনো দিনের কথা সেগুলো কিন্তু আস্তে আস্তে শুনছি। আপনার চোখও দেখুন আবেগে ছলছল করছে, কারণ যখন পুরোনো দিন মনে পড়ছে তখন কিন্তু কষ্ট স্বাভাবিক হয়, তখন কিন্তু সেই যে মুখটা কিন্তু ভেসে ওঠে, তাই তো ঠাকুমা? হ্যাঁ তো এই যে অনেকদিন পরে আমি বলছি দাদুর কথা, তা দাদুর মুখটা তো এখন পুরো ভেসেই উঠছে। হ্যাঁ
আর তোমার দাদু ফটো রয়েছে, আচ্ছা মৃত্যু ফটো রয়েছে, আচ্ছা তারপরে জীবিত ফটো রয়েছে, আচ্ছা আগের দিনে তাই তো ফটো করে রেখে দিয়েছো। সব ফটো করে রেখে তাহলে দেখুন কত ভালোবাসে, ফটো করে রেখে দিয়েছে। তো তুমি এখন কোন ঘরে থাকো? এই ঘরে থাকে। ও মানে এই ঘরে আর থাকো না তাই তো? মানে দাদু চলে যাওয়ার পরে এই ঘর থেকে এই ঘরে এসছো না? না, তোমার দাদু বেশি থাকতো এই ঘরে থাকেছে, হ্যাঁ তারপর খোকা এই ঘর তৈরি করলে, আচ্ছা আচ্ছা। এবার তৈরি করলে তো এই ঘরে আসে। আমাদের এই সমাজ, আমাদের যে আশেপাশের মানুষ ভালোবাসে, কিন্তু আবার পিছনে একটু দোষ পেলে চেপেও ধরে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানুষের হয়তো একটু মন কষাকষি হইলো, ঝগড়া হইলো, ওইরকম বেসুট বেসুট বললে, তখন তো খুব কষ্ট লাগে তাই না? হ্যাঁ তখন তো কষ্ট লাগে না। হাটকুড়ো মানুষ, ওদের মুখ দেখতে নেই, এইসব বলে। আমাদের কর্তব্য হচ্ছে যে তার হয়নি তাকে আরো সান্ত্বনা দিয়া, উল্টে না দিয়ে এরকম কথা বলবে তাই তো? ও বাবা বলবার কত বলেছে সব। কথা বলতাম না, মনটার মধ্যে কষ্ট হইতো। কি পরিস্থিতি। হুম। তা এই তোমাদের এই জায়গাটা পুরোটা তাই তো? হ্যাঁ এই জায়গাটা আমাদের পুরোটা। আচ্ছা, আমি যখন আসছিলাম আমি শুনলাম যে দাদু নাকি খুব ভালো মানুষ ছিল একজন, খুব মানে সবার সাথে মিশতো, সবার সাথে মানে প্রচুর বাচ্চারা এসে থাকতো তাই, মানে খুব ভালোবাসতো উনি। হ্যাঁ। এই ঠাকুমা দাদুর ছেলে মেয়ে ছিল না, কিন্তু দাদু কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসতেন, আর সবসময় ওনার বাড়িতে বাচ্চারা থাকতো, ওনাদের সাথে কথা বলতো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুমা অনেক রকম কথা শুনলাম, খুব ভালো লাগলো, তোমার জীবনী শুনলাম। তখন দুজনা থাকতে তা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ঝড় ঝঞ্ঝা এরকম সম্মুখীন হয়েছেন? হ্যাঁ হয়তো সব সংসার পেতে বাস করতে আচ্ছা। গেলে বন্যা হেল তখন ওই আবদারদের বাড়ি গেলাম। ও ওইখানে জল উঠেনি? হ্যাঁ ওখানে জল উঠেনি, ওখানে ছিলাম আমরা। ও আপনি আচ্ছা, এইদিকে পুরো জল উঠে গেছিল? হ্যাঁ আমাদের ঘর দর সব ভেঙে গেল। ও তখন ওই জায়গায় ছিলেন তাই তো? তা তুমি আর দাদুই ছিলে তাই তো? না তখন ওই খোকারা নিয়ে গিয়েছে ওদের। ও আচ্ছা, তখন নিয়ে এসেছিলেন। হ্যাঁ ওদের সব নিয়ে গিয়েছিলাম। যখন জানতে পারলে তোমাদের ছেলে মেয়ে বা হচ্ছে না বা হবে না, কোনো চিকিৎসা বা অন্য কিছু করিয়েছিল বা হ্যাঁ কবিরা? কত কবিরাজ ডাক্তার কত দেখাইছি, তাও হয়নি? না। ও, এখন কি সমস্যা, কি তোমার পায়ে চলাফেরা করতে সমস্যা? হ্যাঁ এই হেঁটুতে ব্যথা, এই মাজায় ব্যথা। ও এই ব্যথার কারণে হ্যাঁ চলাফেরা করতে খুব কষ্ট কষ্ট হয়। হয়। হ্যাঁ ভাইপো এবং ওনার বউ বা ওনার ছেলে মেয়েরা খুব তোমাকে দেখাশোনা করে তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ সেই দিক থেকে তুমি সুখী। হ্যাঁ। যাক ভালো, খুব ভালো লাগলো শুনে। ঠাকুমার সাথে অনেক কথা বললাম, এবার ওনার পরিবারের কারোর সাথে কথা বলবো। আর এই হচ্ছে ঠাকুমার বাড়িটা, পুরনো বাড়ি। তো এই বাড়িটা একটু দেখিয়ে দিই, যে যে ঘরের মধ্যে ওনার স্মৃতি কিন্তু এখনো জল জল করছে। তা এই ঘরের মধ্যে কেউ থাকে না ঠাকুমা? ও তাহলে তোমরা এই ঘরের মধ্যেই থাকতে দুজনা তাই তো? যাক, সেই ঘরটা কিন্তু এখনো রেখে দিয়েছে। এই হচ্ছে সেই ঘর। ঘরটা তো অনেকই বড়। আর এই ঘরে কি ছাগল আছে নাকি? ছাগল থাকে সুপার। আচ্ছা আচ্ছা। এই যুগে দাঁড়িয়ে ঠাকুমার যে ভালোবাসা, ঠাকুমার যে মন, দাদুর প্রতি এত ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু সক্রিয় রেখে এখনও কিন্তু দাদুর স্মৃতি বুকে জড়িয়ে ধরে বসবাস করছে এই সীমান্তবর্তী গ্রামে। নিজেকে সৌভাগ্যবান মনে করছি এমন সুন্দর একটা মানুষের দেখা পেয়ে, তো খুব ভালো লাগলো। তো বন্ধুরা, ঠাকুমার জীবন কাহিনী তো শুনলেন। এই যে ঠাকুমা এখনও বসে আছে এখানে। ঠাকুমা, এই যে আমি এই কথাগুলো বললাম, তোমার কেমন লাগলো? ভালো লাগলে। ভালো লাগলে? তো কি বলো তো, আমার জীবনেও একটা কষ্ট আছে, দুঃখ আছে, সেটা তুমি হয়তো বুঝতে পারছো দুঃখটা কি। কারণ আমারও কিন্তু প্রতি মুহূর্তে প্রতি জায়গায় সেই দুঃখের সম্মুখীন হয়। আমি কিন্তু ধরো, আমি তোমাকে যেটা বলছি, আমি খোঁড়া মানুষ, আমার কিন্তু মনে দুঃখ নেই। যদিও দুঃখ আছে, কষ্ট নিয়ে চলি, কিন্তু কাউকে আঘাত করি না। কিন্তু আমাকেও অনেকে আঘাত করে, যেতে যেতে অনেকে অনেক রকম কথা বলে, কষ্ট হয়। কিন্তু এই যে তোমাদের মতন মানুষদের কাছে গেলে খুব ভালোবাসা পাই। তো যাই হোক, একটু আশীর্বাদ করো যাতে জীবনে অনেক বড় হতে পারি, তোমাদের মতন মানুষদের আমি তুলে ধরতে পারি মানুষের সামনে। সুখী থাকো দাদা। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ তুমি সুখী থাকো, তোমার ঠাকুর বড় করুক, ভালো করুক। এই যে আশীর্বাদটা না, এটাই আমার কাছে অনেক। টাকা পয়সার থেকে কিন্তু এখন মানে বিয়ে হওয়ার ইচ্ছা করে না একটাই কারণে, সেটা তো বুঝতে পারছো। তাছাড়া যদি মেয়ে সেরাম হয়, এবার দেখো একটা জিনিস কি বলতো, একটা মেয়ে ধরো আমাকে বিয়ে করলো বা দেখে আসলো, এখনকার যুগের মেয়ে বলাও যায় না। ধরো কয়েকদিন থাকার পরে ধরো আমার আর পছন্দ হচ্ছে না, কারণ আমি এরকম মানুষ, তার হয়তো মেনে নিতে, যদি মেনে নেয় তাহলে আমার সৌভাগ্য, যদি না নেয় তাহলে তো সেই চলে গেলে কিন্তু কষ্টটা দ্বিগুণ। তাই ভয় লাগে, তাই ওই জন্য একা একাই থাকার চেষ্টা করি।
দেখো যদি মেয়ে ফেরম এবার ভালো যদি পাও যদি ভগবান যদি চাই তাহলে হ্যাঁ। এমনি হাতে যদি লেখা থাকে তাহলে হবে, হবে। হ্যাঁ আর যদি না লেখা থাকে তাহলে তো হবে না কোনো রকম। তো যাই হোক, ঠাকুমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠাকুমা খুব ভালো থাকবা, আচ্ছা। সবসময় নিজের খেয়াল রাখবা। ঠাকুমা কিন্তু এই যে বাড়ি, এই বাড়িতে থাকে এখন, আর এই বাড়িটা কিন্তু ওনার ভাইপো তৈরি করেছে, তাই তো ঠাকুমা? হ্যাঁ 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 আর এই হচ্ছে কাকিমা। তো কাকিমা ভালো আছো? হ্যাঁ ভালো তো ঠাকুমার কাছে অনেক রকম গল্প শুনলাম পুরোনো দিনের। তারপর এখনকার তো ঠাকুমার তো কোনো ছেলে মেয়ে নেই বললো, তা আপনারা যেভাবে দেখেন আর যেভাবে যত্ন করেন, তো সত্যি খুব ভালো লাগলো। আপনাদেরও অনেক ধন্যবাদ। এই যুগে দাঁড়িয়ে কিন্তু এইভাবে কেউ দেখে না, যার কেউ নেই, যে আপনারা এসে ওনাকে সুন্দরভাবে দেখছেন, ভালোবাসাটা দিচ্ছেন, যে এই জন্য খুব ভালো লাগলো। আপনাদেরও দেখলাম যে অবস্থা অতটা ভালো নয়, তবুও তার মধ্যে বানিয়ে গুছিয়ে নিয়ে ওনাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, তো খুব ভালো লাগলো। তো আপনাদের অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা মানুষটাকে আপনারা দেখাশোনা করছেন। ওনার মনে কিন্তু কষ্ট না থাকলেও কিন্তু অনেক কষ্ট নিয়েই থাকে, তার মধ্যে আপনারা সেই কষ্টটা ভুলিয়ে রেখেছেন, সবসময় মেলামেশা করেন, সবসময় কথা বলে, জিনিসটা খুব ভালো লাগলো। দশে যদি ভালো বলে সেটাই ভালো, একদম একদম। ভালো বললে হয়। হ্যাঁ, যাই হোক, অনেকে দেখবে, আশা করি ঠাকুমার প্রতি এক ভালোবাসা শ্রদ্ধা অনেকেই জানাবে। তো আপনারাও ভালো থাকবেন খুব। হ্যাঁ তুমিও ভালো থেকো। আচ্ছা, ভালো লাগলো, আসছি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আবার দেখা হবে। বসো থাকো গো। না, আর আজকে আর বসবো না, অন্য একদিন আসবো, এসে খাওয়া দাওয়া করে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি নিজেই বললাম। তো আপনাদের ছাগলও আছে, তাই তো? হ্যাঁ ছাগল আছে, পায়রা আছে, তারপরে ওই পাখি আছে, হাঁস আছে, মুরগি আছে, সব আছে। আচ্ছা, সব রকম আছে। তো তো যাই হোক, ভালো লাগলো, আসছি। হ্যাঁ, আর ঠাকুমা কোন ঘরে থাকো? এই ঘরে থাকি এখন। ও, এই ঘরে? হ্যাঁ এই ঘরটাই থাকি। আচ্ছা, আর দাদু হচ্ছে ওই যে, তাই তো? হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি। এইটা আছে মৃত্যুর ফটো। আচ্ছা আর আচ্ছা একটা আছে এই জীবিত ফটো। আচ্ছা। তো যাই হোক, খুব ভালো থাকবে, আসছি। হ্যাঁ, হ্যাঁ আর তুমিও ভালো থেকো দাদা। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে, শান্তি পেলাম। যাই হোক বন্ধুরা, এই যে ঠাকুমার বাড়ি, ঠাকুমার বাড়ি দেখো কত ফুল গাছ রয়েছে। আর এই হচ্ছে একেবারে রাস্তার পাশে ঠাকুমার বাড়ি। ঠাকুমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর যে কালী মন্দিরের কথা বলেছিলাম একেবারে ঠাকুমার বাড়ির পাশে, এই কিন্তু সেই মন্দির। ওনার এই পুকুরটা, ওনার পুকুরের পাশে কিন্তু মন্দিরটা স্থাপন হচ্ছে। তো যাই হোক, ঠাকুমার কথা শুনলেন। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।